আসসালামু আলাইকুম। আজ বুধবার 25 ফেব্রুয়ারি 2026। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো। তো আসেন শুরু করা যাক। দেখেন, আজ হচ্ছে আপনার জাতীয় শহীদ সেনা দিবস এবং 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস করা হয়েছে হচ্ছে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পর থেকে আর কি এটা করা হয়েছে। দেখেন, 2009 সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়েছিলেন। 2009 সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। দেখেন, একটা বিষয় যে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে। দলীয় প্রতীক বা সংসদ বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা দেখব আসলে স্থানীয় সরকার বলতে কী বোঝায় এবং এটা আমাদের সংবিধান বা আমাদের অধ্যাদেশে আসলে কী বলা আছে। দেখেন, স্থানীয় সরকার হচ্ছে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের দ্বারা হচ্ছে যে গঠিত সরকারকে বলা হয় স্থানীয় সরকার বলা হয়। এবং এর অন্তর্গত হচ্ছে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন। দেখেন, 1976 সালে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং এটা হচ্ছে আপনার সংবিধানের 59 ও 60 নম্বর যে অনুচ্ছেদ, সে অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে। স্থানীয় সরকারকে দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে আপনার গ্রামীণ পর্যায়ের দৃষ্টিকোণ একটা আছে, আর একটা হচ্ছে আপনার একটা হচ্ছে গ্রামীণ আর শহর, যাকে বলা হচ্ছে আপনার একটা হচ্ছে আরবান আর একটা হচ্ছে যে রুরাল। এই দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। তো এই নির্বাচন নিয়ে বলা আছে যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেছেন যে দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদ থেকে নির্ধারণ করা হবে। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের প্রধান লক্ষ্য। সিটি কর্পোরেশনের মধ্যে যেটির মেয়াদ আগে শেষ হয়েছে সেখানে আগে নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন। আমরা একটু এটা দেখতে পারি। দেখেন, নির্বাচনে আমাদের যে সরকার এসেছে অর্থাৎ বিএনপি, তাদের কিন্তু মূল যে কার্ড ছিল বা ট্রাম্প কার্ডও বলা হয় অনেক সময়, যে ফ্যামিলি কার্ডটা আসলে এত পরিমাণ চারিদিকে ছড়িয়ে পড়ে এটার যে লক্ষ্যটা বা মানুষের মধ্যে। তো সেই ফ্যামিলি কার্ড নিয়ে একটি নিবন্ধন অভিমত বা বিশ্লেষণ করেছেন হচ্ছে যে গোলাম রসুল। তো আমি পুরোটা আসলে পড়ে তো সম্ভব না, আমি একটু একটা জায়গায় শেষ কথা কিছু বলি, যেটা হয়তো বা আমরা বুঝতে পারলে এটার একটা ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করতে পারবো। উনি বলেছেন যে ফ্যামিলি কার্ড কেবল একটি কর্মসূচি নয়, এটি সামাজিক সুরক্ষাকে বিচ্ছিন্ন উদ্যোগ থেকে একটি সম্বলিত অধিকারভিত্তিক ও উন্নয়নমুখী ব্যবস্থায় রূপান্তরের সুযোগ। এই রূপান্তর ঘটাতে প্রয়োজন সুপরিকল্পিত কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা এবং ধারাবাহিক প্রাতিষ্ঠানিক উন্নয়ন। ফ্যামিলি কার্ডকে শুধু সামাজিক সুরক্ষা জাল হিসেবে দেখা যাবে না, এটি দারিদ্র্য বিমোচনের বৃহত্তর সমন্বিত কর্মসূচির অংশ। এর লক্ষ্য পরিবারকে সাময়িক সহায়তা দেওয়া নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সঙ্গে যুক্ত করে ধাপে ধাপে স্বনির্ভর করে তোলা। ফ্যামিলি কার্ডকে ভাতা নয়, বরং দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কৌশলের কেন্দ্রীয় হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে। এর সাফল্য নির্ভর করবে কত টাকা বিতরণ হলো তার উপর নয়, বরং কত পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে তার উপর। দেখেন, আমি নিজেও এ বিষয়ে একটি কলাম লিখেছিলাম দৈনিক কালবেলায় নির্বাচনের আগে। ফ্যামিলি কার্ড সম্ভাবনা ও হচ্ছে চ্যালেঞ্জ, এই শিরোনামে। আমি এটা লিঙ্কটা ওখানে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমি খুব ছোট করে অনেক বিষয় লিখেছি যে আসলে এর সম্ভাবনা কী কী আছে এবং চ্যালেঞ্জ কী কী আছে। কারণ আমাদের দেশে যে হারে অনিয়মের বিষয়টা জড়িত এবং স্বজনপ্রীতি আছে, সেক্ষেত্রে তো ঝামেলা, বেশ খানিকটা ঝামেলা আছে এ নিয়ে। আমি যেটা আশঙ্কা করেছিলাম যে দেখেন, যখন এই ফ্যামিলি কার্ডটা কিন্তু শুধু দারিদ্র মানুষের জন্য না,
এটা কিন্তু মানে পর্যায়ক্রমে, যদিও প্রথম দিকে যারা বেশি দারিদ্র তাদেরকে দেওয়া হবে। দেখেন বাংলাদেশে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশে দারিদ্র মানুষ হচ্ছে, আপনার দারিদ্র যে হার তা হচ্ছে 18.7%, এবং চরম দারিদ্র 5.6%। এটা হচ্ছে যে আপনার অর্থনৈতিক সমীক্ষার যে ডাটা দেওয়া সেখানে। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ধরেন শতকরা 20 ভাগ, মানে শতকরা প্রায় 20 ভাগ মানুষ কিন্তু আমাদের দেশে দরিদ্র। তো তাদের কাছে এই সেবাটা, মানে সেবা পৌঁছে দিলে তাদের একটা অবকাঠামোগত শিক্ষা, স্বাস্থ্য দিক, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের দিকে কিন্তু বেশ উপকার হতে পারে আর কি। কিন্তু সমস্যা হচ্ছে যে যে অনিয়ম বা শোষণবৃত্তিগুলো আছে স্থানীয় পর্যায়ে হতে পারে, সেটা হলো আপনার এই কার্ডের যে আসলে সুফলটা সেটা কিন্তু প্রতিবন্ধকতার দিকে নিতে পারে আর কি। এই জন্য আমি ভেবেছিলাম যে আসলে যদি আমাদের, যদিও কিন্তু এখনও প্রশাসন বা হচ্ছে স্থানীয় সরকার যারা নেতৃত্বে থাকেন তাদের প্রতি খুব আস্থা আমাদের কাজ করে তা কিন্তু না, যদিও আমাদের খুব বেশি প্রয়োজন স্থানীয় সরকারকে অনেক বেশি দক্ষ করে তোলা এবং জবাবদিহিতা স্বচ্ছতামূলক করে তোলা, তবুও এটা একটা চ্যালেঞ্জ রয়েছে। তো আমি গতকাল একটা কোনো এক মন্ত্রীর, মনে হয় আমি শুনলাম আর কি, সমাজমন্ত্রী বা কোনো একটা, খেয়াল নেই এই মুহূর্তে, উনি বলছিলেন যে এই কাজগুলো স্থানীয় কোনো নেতাদের হাতে তুলে দেওয়া হবে না, যে তারা লিস্ট করবেন কাকে দেওয়া যায় না দেওয়া যায়। তো এটা এই দিক থেকে করলে ভালো হয় বলে আমার মনে হয়। এটা চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে, যদি এটা ভবিষ্যৎ নির্ভর করবে। আর একটা বিষয় আমি বলছিলাম যে দেখেন একটা মানুষ যদি এই কার্ডের জন্য অনেক মানুষের পেছনে দৌড়ায়, এটা দেখতে কেমন লাগবে? কারণ নিম্নবিত্ত হোক বা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই কিন্তু এটার সুবিধাভোগী হবেন, এবং এইভাবেই কার্ডের কিন্তু একটা বলা আছে যে লক্ষ্য বলা আছে। সুতরাং এটা যতটা সম্ভব আসলে সুন্দরভাবে করা যায় তত বেশি উপকার পাবে মানুষ বলে আমার ধারণা আর কি। তো এটার পিছনে অবশ্যই অনেক শ্রম মেধা দিতে হবে, এই জন্য আসলে আমাদের প্রশাসনকে অনেক বেশি কাজ করতে হবে। দেখেন একটু এখানে নজর দেই, অমর 21 বইমেলা শুরু হচ্ছে আগামীকাল, এবং এটা সম্পর্কে গতকাল আমি কয়েকটা কথা বলেছিলাম যে কবে থেকে এটা শুরু হয় বা হচ্ছে যে প্রতিষ্ঠা কবে হয়েছে এবং পূর্ব নাম কী ছিল এবং কোন আইনের ভিত্তিতে এটা হয়েছে। তো আজকে আমি একটু অন্য জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে বাংলা একাডেমি হচ্ছে আপনার 1960 সাল থেকে বাংলা একাডেমি যে পুরস্কার এটা প্রদান শুরু করে, অর্থাৎ এই যে প্রদানটা শুরু হচ্ছে পুরস্কারটা, এটা 1960 সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা শুরু করেছিল। আর বাংলা একাডেমি 1972 সাল থেকে অমর 21 গ্রন্থমেলা আয়োজন শুরু করে। তো দুইটাই গুরুত্বপূর্ণ, যেহেতু বইমেলা শুরু হচ্ছে, এই বইমেলাটা শুরু হয়েছিল 1972 সালে স্বাধীনতার পর থেকে, এবং আপনার 1960 সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু করে। আর বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন ডক্টর এনামুল হক। আর প্রথম নারী পরিচালক ছিলেন ডক্টর নীলিমা ইব্রাহিম। প্রথম মহাপরিচালক ছিলেন হচ্ছে ডক্টর মাঝহারুল ইসলাম। তো আগামীকাল যেহেতু শুরু হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন। আমরা একটু আন্তর্জাতিক যে অংশে একটু নজর দিই। দেখেন লড়াই চালিয়ে যেতে চায় রাশিয়া ইউক্রেন। গতকাল ছিল আপনার 24 ফেব্রুয়ারি, এবং 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, 4 বছর পূর্তি হয়েছে। এখানে বলা আছে আপনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির চেষ্টা রাশিয়া ইউক্রেনের উপর এখনও প্রভাব ফেলতে পারেনি, এটা হলো মূল কথা। এবং এখানে দেখেন একটা কথা বলা আছে কি, যে শান্তি আলোচনায় স্থবির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাতে উভয় পক্ষের লাখ লাখ সেনা হতাহত হয়েছেন। দেখেন এখানে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা এসেছে, আমি কয়েকটা বিষয় উল্লেখ করি। দেখেন আমাদের দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ডের সমুদ্রবন্দর, তার নাম হচ্ছে আপনার ডানজিক সমুদ্র বন্দর আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কিন্তু শুরু হয়েছিল। এবং সেখানে তুলনা করা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাতে উভয় পক্ষের লাখ লাখ সেনা হতাহত হয়েছে, মারা গেছে অনেক বেসামরিক মানুষ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়েছে, রাশিয়াও পাল্টা ড্রোন হামলার শিকার হয়েছে। এখন এখানে যে কথাটা বলা আছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির চেষ্টা রাশিয়া ইউক্রেনের ওপর প্রভাব ফেলতে পারেনি,
আসলে এর কারণটা হচ্ছে যে কিছু কারণ আছে, যেমন এখানে দেখেন যে বদলে যাওয়া এক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। এখন যদি ট্রাম্প কিছু করতে চেষ্টা করেন, ওনাকে কিন্তু বাধা দিচ্ছে নানানভাবে, যেমন তার শুল্ক যে নীতি, সেই নীতিও কিন্তু তিনি বাধা পাচ্ছেন সুপ্রিম কোর্টের মাধ্যমে। দেখেন এখানে বলা আছে যে ট্রাম্প বড় বাধার সম্মুখীন হয়েছেন, জনসাধারণ ও আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তিনি বাধা পেয়েছেন। এতে তার উচ্চাকাঙ্ক্ষা সীমিত হয়েছে। জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ওপর অনেকেই বিরক্ত হচ্ছেন। সিএনএনের সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে মাত্র ৩০% মার্কিন ট্রাম্পের কাজের উপর সমর্থন জানিয়েছেন। ওয়াশিং পোস্টার জরিপে বলেছেন যে কাজে সমর্থন মাত্র ৩৯%। তো সুতরাং ওনার একটু চাপ আছে অনেক দিক থেকে। একে তো শুল্কর বিষয়টা খুব চাপ, এবং বাইরেও দিয়ে খুব বেশি কাজ করতে পারবেন তার সীমাবদ্ধতা আছে। যেমন শুধু এইটা না, আপনি রাশিয়া ইউক্রেন দেখেন, এখানে সরি আপনি রাশিয়া ইউক্রেনকে দেখেন যে সেখানে তার প্রভাবটা পড়ার মতো অবস্থায় নেই। যুদ্ধ চলছে, পাশাপাশি ইরানে যদি তাকিয়ে দেখেন, ইরানে কিন্তু উনি চেয়েছিলেন ক্ষমতা বদল করতে, কিন্তু এখন একটা নরম সুর দেখা যাচ্ছে। অর্থাৎ সব মিলে ট্রাম্পের ক্ষমতা যে একটু কমে গেছে এটা বোঝা যাচ্ছে। তবে ট্রাম্প যে আগামীতে কোনো পদক্ষেপ নিতে পারেন কি না, যুদ্ধ হোক বা শান্তির পথে, সেটা আমাদের দেখতে হবে আগামীতে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।